রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে, সঙ্গে আছি আমি আসমা তুলি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই আফগানিস্তান প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার পর তালিবানই দেশটির প্রধান শাসনকর্তা হয়ে উঠেছে। এর জন্য দ্রুত নতুন সরকার গঠনে চলছে তোড়জোড়। তবে দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানের মসনদে বসতে যাওয়া তালিবানকে ঘিরে জন্ম নিয়েছে নানা অনিশ্চয়তা। এরই মধ্যে বুধবার কান্দাহারে প্রথমবারের মতো সমরাস্ত্র নিয়ে কুচকাওয়াজ করেছে তালেবান। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের জন্য সেরা সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে তালেবান ব্যাপকভাবে আলোচনায় আসে 2001 সালের 11 সেপ্টেম্বরের পর। সেদিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসী হামলা হয়, নিহত হন বহু মানুষ। এই হামলায় যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা আফগানিস্তানের ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল কায়দাকে দায়ী করে। এরই জেরে 2001 সালের 7 অক্টোবর মার্কিন সামরিক বাহিনী তালেবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 20 বছরের যুদ্ধে প্রায় 50,000 বেসামরিক সহ মোট 70,000 মানুষের প্রাণ যায়। অথচ যে তালেবানকে হঠাতে এত প্রাণ, এত অর্থ ব্যয়, সেই সশস্ত্র সংগঠনটির হাতেই আফগানিস্তানের শাসনভার দিয়ে 31 আগস্ট বিদায় নিল যুক্তরাষ্ট্র। এতে করে ফের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে আফগানরা। সবচেয়ে বেশি উদ্বেগ আর অনিশ্চয়তায় আছেন নারীরা। তাদের আশঙ্কা পুনরায় আসতে পারে তালেবান আমলের কড়াকড়ি। এখানেই শেষ নয়। মার্কিন সমর্থনপুষ্ট সরকারের 25 বছরের শাসনামলে শিক্ষা, কাজের সুযোগ সহ যেসব অধিকার আফগানরা অর্জন করেছে তা নষ্ট হওয়ার শঙ্কায় তারা। এছাড়াও বর্তমানে কাবুলে পুরো দেশ থেকে আসা হাজার হাজার শরণার্থীর কারণে আবাসনের পাশাপাশি খাবার সংকট দেখা দিয়েছে। জাতিসংঘও সতর্ক করেছে বড় ধরনের মানবিক সংকটের মুখে আফগানিস্তান। দীর্ঘ 20 বছর পর তালেবানের এমন উত্থান আফগানিস্তানের নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তায় এবং মানবাধিকারের বিষয়টিকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। বলা হচ্ছে আজকের মতো এতটা অনিশ্চয়তায় গেল কয়েক দশকের মধ্যে পড়েননি আফগানরা। কারণ যেসব আফগান দেশ ছেড়েছেন তারা আবার কোনোদিন ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আসমা তুলি, নিউজ 24। বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছে জিয়া আর কর্মসংস্থান করেছেন খালেদা জিয়া। বুধবার একাদশ জাতীয় সংসদের 14th অধিবেশনের উদ্বোধনী দিনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান দেশের নদী ভাঙন রোধে ডেল্টা প্ল্যানের আওতায় স্থায়ী সমাধানের ব্যবস্থা হাতে নিয়েছে তার সরকার। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। বুধবার বিকেল 5টায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের 14th অধিবেশন। উদ্বোধনী দিনের শুরুতে কুমিল্লা 7 আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় প্রয়াত সাংসদ আলী আশরাফ সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সদস্যরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা শেষে রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফু আনহুম ওয়াআফিহিম। পরে শোক প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে প্রধানমন্ত্রী অধ্যাপক আলী আশরাফের অবদানের কথা তুলে ধরেন। তিনি সবসময় 15 আগস্ট হত্যাকাণ্ডে যেমন প্রতিবাদও করেছেন, আবার 3রা নভেম্বর যে হত্যাকাণ্ড তার বিরোধিতা করেছে। আমি আলী আশরাফের আত্মার মাগফিরাত কামনা করি। প্রধানমন্ত্রী বলেন 15ই আগস্টের খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেন আর খালেদা জিয়া সংসদ সদস্য বানিয়েছিলেন। ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। 15ই আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও এক ধাপ উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে একজন খুনিকে এনে বসায়। দেশের মানুষকে বন্যা থেকে রক্ষায় নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের কথাও সংসদে জানান সরকার প্রধান। করোনার সংক্রমণ থাকায় এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হচ্ছে। ছুটির দিন শুক্রবার সহ টানা 4 কার্যদিবস সংসদ অধিবেশন চলবে। শীর্ষক একটা গবেষণামূলক বইও তিনি প্রকাশ করেছেন। নিউজ 24 ঢাকা। আগামী দিনের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রতি মাসে 1 কোটি ডোজের বেশি টিকা পাওয়ার ব্যবস্থা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকার দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি
এ তথ্য জানান। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। চরম নেতৃত্ব সংকটে ভুগছে বিএনপি। জনসমর্থন হয়তো আছে, কিন্তু তাকে কাজে লাগিয়ে সময়ের সঠিক রাজনৈতিক কর্মসূচি দিতেও ব্যর্থ হচ্ছে দলটি, এমন মতামত রাজনীতি গবেষক মহিউদ্দিন আহমেদের। তার সঙ্গে একমত দল ছেড়ে আসা প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার নাজমুল হুদাও। তবে দলের মহাসচিব বলছেন, সময়ের সঠিক রাজনৈতিক কর্মসূচিকে খুঁজে বের করতে এর মাধ্যমে গণতন্ত্র ফেরানোই এখন বিএনপির প্রধান চ্যালেঞ্জ। বিস্তারিত তৌহিদ শান্ত প্রতিবেদনে। প্রতিষ্ঠার 4 দশকের মধ্যে গত এক যুগ সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় 2001 সালে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 193টি আসন পাওয়া দলটির বর্তমান আসন মাত্র 5টি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকেই দলের অবস্থা অনেকটাই নাজুক হয়ে পড়ে। খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও অসুস্থতার কারণে ঘরবন্দি। বিএনপির সামনে বড় বিপদ হলো নেতৃত্ব, বলছিলেন রাজনীতি গবেষক মহিউদ্দিন আহমেদ। সংকটটা তারা যে যতই বলুক যে আমাদের নেতৃত্বের সংকট নাই, তাদের তো নেতাই নাই এখন। তাদের প্রধান নেতা কনভিক্টেড, কারাবন্দী, আর তাদের যে দ্বিতীয় প্রধান নেতা আইনের চোখে তিনি পলাতক। এর নিচে বিএনপির যে টপ লিডারশিপ আছে, মনে করেন যে 30 জন 40 জন আছে, এই 30-40 জনে কিন্তু প্রধান নেতা হওয়ার দাবিদার। তারা নিজেরা কিন্তু মারামারি করবে যখন দেখবে যে এই 2 জন আর নাই। বিএনপির একসময়কার প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা মনে করেন, জনসমর্থনকে কাজে লাগানোর কোনো সুযোগই সৃষ্টি করতে পারছে না বিএনপি। এটাকে কাজে লাগানোর জন্য বিএনপিতে নেতৃত্বের অভাব আছে। কারণ এই যে এতখানি গভর্নমেন্ট করার পরেও বিএনপির ভাবমূর্তি অনেক ভালো হওয়ার পরেও এইটাকে কেন্দ্র করে আমি যে আমার রাজনীতিটা থ্রো করব, সেই ধরনের রাজনীতি কিন্তু বিএনপি থ্রো করতে পারছে না। যদিও এসব অভিযোগ মানতে নারাজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফেরানোর সঠিক রাজনীতি খুঁজছেন তারা। আমরা যদি সঠিকভাবে সবাইকে একত্রিত করতে পারি এবং সঠিক রাজনীতিটা নিয়ে যদি সামনে আসতে পারি, তো সেই ভোট দিতে পারে, সেই জায়গাটাতে আসার চেষ্টা করা। আমরা সেই চেষ্টাটাই করছি। আমরা জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সবখানে ওই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। তিনি বলছেন, বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিয়াউর রহমানের কবর নিয়ে সরকারের বিতর্ক দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। শুধু জিয়াউর রহমানের কবর নয়, সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. মোজাম্মেল হক। বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে অপারেশন জ্যাকপট বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জিয়াউর রহমানের কবরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ফুল দেওয়ার প্রতিক্রিয়ায় বলেন, যেখানে মরদেহ নেই সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছু নয়। খলনায়ককে নায়ক বানানোর কিছু নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। পৃথিবীর ইতিহাসে পড়ানো হয় এই গোমনে। এবার করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, আমান গাড়ি, আমাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3062 জন। এর আগে 14 জন
50 জন শনাক্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে 2.5 মাস পর বুধবার করোনায় সর্বনিম্ন রোগী শনাক্ত হলেন। নতুন 3062 জনকে নিয়ে দেশের সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন 15,03,680 জন। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 79 জন মারা গেছেন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মারা গেলেন 26,274 জন। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার 10.11%। টিকা কর্মসূচির পরও বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় 10,300-র বেশি প্রাণহানি এবং 6,74,000 রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 21,92,00,000-এ, আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 45,43,000। গেল দিন দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোতেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় দেশটিতে 1,471 জনের মৃত্যু ও 1,82,000-এর বেশি সংক্রমণ হয়েছে। তবে দৈনিক প্রাণহানি কমেছে ইন্দোনেশিয়ায়। গেল 24 ঘন্টায় দেশটিতে 653 জনের প্রাণ গেছে। মৃত্যু বাড়ছে ভারতেও। এছাড়া প্রাণহানি বেড়েছে মেক্সিকো, রাশিয়া ও ইরানে। স্কুল খুলে দিতে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে এবার জনসন অ্যান্ড জনসন সহ সব ধরনের টিকা নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে শীঘ্রই চাহিদাপত্র দেবে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা প্রতিরোধে শিশুদের টিকা দেওয়া যাবে কিনা এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। তবে এ পর্যন্ত বিশ্বে যতগুলো দেশ শিশুদের টিকা প্রয়োগ করেছে তা সে দেশের নিজস্ব সিদ্ধান্তে। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুদের টিকা দেওয়ার বিষয়ে এখন চিন্তা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এ বিষয়ে শীঘ্রই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের একটা সভা আছে, মন্ত্রী মহোদয়ের সাথে একটা সভা আছে এবং আমাদের মুখ্য সচিব মহোদয় আহমেদ কায়কাউস ওনার সাথে একটা সভা আছে। এটার পরে হয়তো সিদ্ধান্ত হবে যে আমরা কি করব। অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার, সিনোফার্মের সাথে এবার জনসন অ্যান্ড জনসনের টিকাও পাবে বাংলাদেশ। মঙ্গলবার এ বিষয়ে চাহিদাপত্র চাওয়া হয়েছে কোভ্যাক্স থেকে। এককভাবে কোনো টিকার চাহিদা না দিয়ে সব ধরনের টিকাই পেতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। সব ধরনের টিকারই অফার দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জেসন মানে জনসন অ্যান্ড জনসন, ফাইজার এবং সিনোফার্মের, এবং আমাদের ইন্টারেস্ট জানাতে বলছে 10 সেপ্টেম্বরের মধ্যে। 7 সেপ্টেম্বর থেকে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু করতে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। প্রথম ডোজ যে ওয়ার্ড থেকে নিয়েছে, দ্বিতীয় ডোজ সেখানেই মিলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। উমরা পালনে আগ্রহী ব্যক্তিদের করোনা প্রতিরোধে টিকার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। জানান, উমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিনোফার্মকে অ্যাপ্রুভ করে নাই। আমাদের দেশে অনেক লোক সিনোফার্মের টিকা নিয়েছেন। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ কিন্তু সিনোফার্মকে অ্যাকসেপ্ট করেছেন। না, বুস্টার ডোজ আগে বলছিল, বুস্টার ডোজ যখন সিনোফার্ম তাদের রিকগনাইজ করে নাই তখন ছিল বুস্টার ডোজের কথা, কিন্তু যে মুহূর্তে সিনোফার্ম রিকগনাইজ করা হয়েছে তখন তার বুস্টার ডোজের প্রশ্ন আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাল অনুমোদন দেখে করোনা পরীক্ষার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রে ছিল তারা। সারা দেশে পরীক্ষা কেন্দ্র চালুর ঘোষণা দিয়ে লোক নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছিল, কিন্তু সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে ঢাকা মহানগর পুলিশের অভিযানে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। বিস্তারিত মাসুদ আলাপনী প্রতিবেদনে। করোনা টেস্টের নামে আরেক ভুয়া ভুইফোর প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে 3 প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। টিকেএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিকেএস হেলথ কেয়ার সার্ভিস নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে মানুষকে ঠকিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। রাজধানীর ফার্মগেটে একটি বাসায় নিজেদের কার্যালয়ও সাজায়।
বৈধ কোনো কাগজ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তারা। দেশের 64 জেলায় 4562 ইউনিয়নে বিনামূল্যে করোনা টেস্ট করতে তাদের মোট 5126 জন সম্মুখযোদ্ধা আছে বলে আবেদনে লেখা আছে। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ। করোনাকালীন শুরুতে কিন্তু আমরা আপনাদেরকে জানান দিয়েছিলাম যে সাবরিনা এবং শাহেদ বা সাবরিনার যে একটা তথাকথিত হাজবেন্ড যারা বিভিন্ন জায়গায় বুথ এবং কালেকশন করে তারা যখন বিভিন্ন মানুষের টাকা নিত যে ভুয়া সার্টিফিকেট দিয়ে মন্ত্রণালয়ের উপসচিবের সই নকল করে মুজিব বসে লোগোটা ব্যবহার করে তারা ছিল মানুষকে আবার একটা প্রতারণা করবে। তারা নিজেরাই বুথ স্থাপন, স্যাম্পল কালেকশন, লোক নিয়োগ ও ক্যাম্পাস স্থাপনের অনুমতি দেয়। এই ভুয়া অনুমতিপত্রের মাধ্যমে গ্রেফতারকৃতরা ঢাকা ও ঝালকাঠিতে উপজেলা কোঅর্ডিনেটর ও ইউনিয়নের ফিল্ড অফিসার পদে বিভিন্ন জনকে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে এরই মধ্যে। তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লোগোতে 1000 টাকা লাগবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে 500 টাকা, তারপরে প্রোফাইল বানানো লাগবে 1000, প্রায় 2500 টাকা তারা সমগ্র বাংলাদেশের যে ক্যাম্পাসগুলি তারা পত্রিকা কাছে নিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে শাহবাগ থানায়। চক্রের অন্যদের ধরতেও চলছে অভিযান। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিক ক্যাপ্টেন নওশাদ আতাউল কায়ুমের মরদেহ দেশে আসছে আজ সকাল 8টায়। তার মরদেহ ঢাকায় পৌঁছার কথা রয়েছে। গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এ তথ্য জানান। সহকর্মী লাকমিনা জাসমিন সোমা আছেন বিমানবন্দরে, তার কাছে জানবো সর্বশেষ তথ্য। সোমা, পাইলট নওশাদের মরদেহ গ্রহণের কি তথ্য, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তুলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত শুক্রবার আসলে তিনি মাস্কট থেকে যখন বাংলাদেশে ফিরছিলেন সেই সময় কিন্তু তার এই ফ্লাইটের মাঝখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তিনি জরুরিভাবে অবতরণের সিদ্ধান্ত নেন। তার সঙ্গে যে কো পাইলট ছিল সেই কো পাইলটের কাছে অপারেটিংয়ের দায়িত্ব দিয়ে তিনি আসলে সেই বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে তাকে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তারা যখন জরুরিভাবে অবতরণ করেন এবং স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আপনি যেটি বলছিলেন যে আজকে তার যে মরদেহ আসার কথা রয়েছে, নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা এই মুহূর্তে আসলে 8 নম্বর গেটে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি কিন্তু ভেতরে প্রবেশ করবেন। আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে ফ্লাইট যোগাযোগ সেই ফ্লাইট যোগাযোগ বন্ধ থাকার কারণে আসলে তাকে তাৎক্ষণিকভাবে তিনি যখন গত সোমবার সকালে যখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে তখন তাকে আসলে দেশে ফিরিয়ে আনা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। তবে তখন থেকেই দুদেশের সরকার চেষ্টা করছিল যে কিভাবে লাশটি দেশে ফিরিয়ে আনা যায়। তারই অংশ হিসেবে আজকে আসলে শেষ পর্যন্ত তাকে একটি ফ্লাইটে নিয়ে আসা হচ্ছে, যে ফ্লাইটটি তিনি সাধারণত পরিচালনা করে থাকতেন, অর্থাৎ মাস্কট থেকে যে নিয়মিত ফ্লাইট পরিচালিত হয় সেই ফ্লাইটেই কিন্তু তিনি ফিরবেন অন্য যাত্রীদের সাথে। আপনি জানেন যে তার পিতা তিনিও কিন্তু একজন ক্যাপ্টেন ছিলেন এবং বাংলাদেশ বিমানেই তিনি কাজ করতেন। ক্যাপ্টেন নওশাদ আসলে আলোচনার বিষয় এই কারণেই যে তিনি এর আগে এরকম একটি ঝুঁকিপূর্ণ ফ্লাইট, তিনি সবসময় জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু কাজ করেছেন। তারই অংশ হিসেবে আমরা দেখেছি 2016 সালের 22 ডিসেম্বর এমন একটি ঝুঁকিপূর্ণ ফ্লাইট তিনি অবতরণ করিয়েছিলেন যেখানে প্রায় 150 জন যাত্রী ছিল এবং 7 জন কেবিন ক্রু ছিল এবং এই যে তাদের কিন্তু সেই সময় 2016 সালে তার ঠিক ক্যাপ্টেন নওশাদের আসলে পেশাদারিত্বের কারণেই কিন্তু তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়েছিল এবং তখন থেকেই তিনি আলোচনায় এসেছিলেন। সেই সময় শুধুমাত্র বাংলাদেশ না, আন্তর্জাতিক যে ক্যাপ্টেন অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানানো হয়েছিল এবং তার এই পেশাদারিত্বের জন্য তিনি সুনাম কুড়িয়েছিলেন দেশে এবং বিদেশে। সে কারণেই ক্যাপ্টেন নওশাদ আলোচনায় ছিলেন এবং আবারও তিনি ঠিক সর্বশেষ যে দুর্ঘটনাটি ঘটল গত শুক্রবারে সেই সময়ও কিন্তু তিনি অসুস্থ থাকলেও তিনি কোনো ধরনের ঝুঁকি নেননি এবং তিনি সেই সময় কিন্তু স্বাভাবিকভাবে সেই ফ্লাইটটি অবতরণ করিয়েছিল তার সহকর্মীরা এবং তারপর তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই 124 জন যাত্রী তাদেরকে কিন্তু অন্য একটি উদ্ধারকারী দল সেখান থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে। ঠিক এই ঘটনাগুলোর কারণেই ক্যাপ্টেন নওশাদ অত্যন্ত বাংলাদেশের একজন স্বনামধন্য পাইলট হিসেবে কাজ করে গেছেন এবং
জানেন যে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন তখন কিন্তু সরকারের পক্ষ থেকেই তার যে দেখভাল করা হচ্ছিল এবং তার দায়িত্ব নিয়েছিল সরকার, তারই অংশ হিসেবে আসলে তাকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা সেই দায়িত্ব কিন্তু বাংলাদেশ বিমান এবং সরকারিভাবেই করা হচ্ছে। আজকে তাকে ফিরিয়ে আনার পরে তার কখন দাফন করা হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে হয়তোবা কিছুক্ষণ পর যখন প্রতিমন্ত্রী তিনি আসবেন এবং ক্যাপ্টেন অ্যাসোসিয়েশনের অন্যরা আসবেন তখন হয়তো তারা আসলে সর্বশেষ তার পরবর্তী যে দাফন প্রক্রিয়া সেই বিষয়টি নিয়ে জানাবেন। একটু শেষ করতে চাই, 1977 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন এবং 2002 সাল থেকে তিনি বাংলাদেশ বিমানে কাজ করছেন। এর আগে মূলত তার বাবা এখানকার ক্যাপ্টেন ছিলেন, তিনি অবসরে গিয়েছেন। তার বাবা কিন্তু 6 মাস আগে মারা গেছেন। তারই পথ অনুসরণ করে ক্যাপ্টেন নওশাদ এই গত সোমবারে আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তুলি। সোমা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার অন্যান্য সংবাদ। দেশে পলাতক দেশবিরোধী প্রচারণাকারী বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জাল টাকা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় এ রায় দেন আদালত। মামলা থেকে খালাস পেয়েছেন অপর 2 আসামি। বুধবার ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দ হাফসা এ রায় দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়াও আরও একাধিক মামলায় তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচারকারীদের মধ্যে অন্যতম বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, যাকে দেশের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা, অবৈধ অস্ত্র রাখা, কর ফাঁকি সহ অসংখ্য অপরাধে সাজা দিয়েছেন আদালত। তবুও থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশবিরোধী অপপ্রচার। এবার জাল টাকা উদ্ধারের ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে 10 বছরের কারাদণ্ড দিলেন আদালত। তবে মামলার সাথে সম্পৃক্ততা না থাকায় একই মামলায় 2 আসামিকে খালাস দিয়েছেন আদালত। কর্নেল শহীদ উদ্দিন খান এবং তার স্ত্রী ফারজানা আঞ্জুম খান তাদের 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের আরো কারাদণ্ড। তিনি জানান, পলাতক বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ নানা ধরনের অপকর্ম করে সাজা হওয়ার পরও দেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন তা থামানো প্রয়োজন। প্রয়োজনে তাকে খুঁজে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তারের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এই আইন কর্মকর্তা। দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বাড়িতে বসে দেশের বিরুদ্ধে কথা বলা, সরকারের বিরুদ্ধে কথা বলা এবং জঙ্গি সংগঠনকে সাথে সম্পৃক্ত রাখা, এটা কোনোভাবে এটা কাম্য হতে পারে না। গত বছরের 17 জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় কর্নেল শহীদের বাসায় অভিযান চালিয়ে 2টি পিস্তল, 6টি গুলি ও 2টি শটগান, 3 লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক 3টি মামলা হয়। এর আগে অস্ত্র মামলায় গত বছর শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া আয়কর ফাঁকির অন্য মামলায় তাদের 9 বছরের কারাদণ্ড হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলা জয়নগরের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঈশ্বরদী পাকশী সংযোগ সড়কে পাল্লা দিয়ে চলছিল 2টি মোটরসাইকেল। শিমুলতলা এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি হয় একটি মোটরসাইকেল। এতে আরোহী 3 যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম বন্দরে আবারও এলো ইরানি পতাকাবাহী জাহাজে নিম্নমানের বিটুমিন। পরিচয় গোপন করে ইরান থেকে আনা বিটুমিন আরব আমিরাতের লেভেলে ঢুকছে বাংলাদেশে। এই বাস্তবতায় চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ বলছে, মান যাচাই ছাড়া কোনো বিটুমিন খালাস হবে না। মানহীন হলে যে প্রতিষ্ঠানেরই হোক জব্দ হবে পণ্য। এদিকে মান যাচাই কর্তৃপক্ষ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জানায়, আমদানি করা বিটুমিন মান যাচাইয়ের জন্য নিয়মিত তাদের কাছে যাচ্ছে না।
বিশেষজ্ঞ ও এ খাতের ব্যবসায়ীরা বলছেন, মানহীন বিটুমিন আমদানি বন্ধ না হলে বাংলাদেশের সড়ক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2021 সালের জুনে বিটুমিনের মান যাচাইয়ের সনদ জালিয়াতি করে চট্টগ্রাম কাস্টমসের হাতে ধরা পড়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মান পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে তারা তৈরি করে জাল সনদ। পরে সনদ জালিয়াতি প্রমাণিত হওয়ায় জব্দ করা হয় বিটুমিনের চালান। এই ঘটনায় নিষিদ্ধ দেশ থেকে কারসাজির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের লেভেল লাগিয়ে মানহীন বিটুমিন আমদানির বিষয়টি আবারও প্রমাণিত হয়। এই ঘটনায় জড়িত C&F এজেন্টের লাইসেন্স বাতিল এবং আমদানিকারককে 50 লাখ টাকা জরিমানা করা হয়। এই ঘটনার মাত্র 3 মাসের মাথায় চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে MV নিগার নামের একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ। জাহাজটিতে 262 কন্টেইনার বিটুমিন রয়েছে। আমদানিকারক চট্টগ্রামের জাহাঙ্গীর অ্যান্ড আদার্স এবং হাসান কনস্ট্রাকশন নামে দুটি প্রতিষ্ঠান। এছাড়াও MTYLW নামের আরেকটি জাহাজে 5338 মেট্রিক টন তরল বিটুমিন আমদানি করেছে PHP স্পিনিং মিল লিমিটেড। এই বাস্তবতায় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বলছে, মান যাচাই ছাড়া কোনো বিটুমিন খালাস হবে না। বিটুমিন নিয়ে যেহেতু আমরা সবসময় অত্যন্ত সতর্ক অবস্থায় কাজ করি, সো কাস্টমসের নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের কারোরই নেই। তবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বলছে তাদের ল্যাবে পরীক্ষা করা 50% স্যাম্পল মানসম্পন্ন নয়। কাস্টমস ওরা চিঠি সহ স্যাম্পল সহ আমাদের গেটে সিকিউরিটিতে জমা দিয়ে যায়। সিকিউরিটিতে থেকে আমরা নিয়ে আসি আর কি, যেটা আমদানি হয় সেটা আমাদের এখানে এসে টেস্ট হয়। হ্যাঁ, কিন্তু অনেকদিন ধরে টেস্ট হচ্ছে না। কাস্টমস জানায়, মানহীনতার অভিযোগে 3 মাস আগে আমদানি করা বিটুমিনগুলো এখনো বন্দর কর্তৃপক্ষের জিম্মায় আছে। ইতিপূর্বে যে বিটুমিন সমূহ আটক করা হয়েছে, ওই আটকে সেগুলি যেহেতু মানসম্পন্ন না হলে কাস্টমস অ্যাক্ট অনুসারে সেগুলি ছাড়করণের উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে আনা মানহীন বিটুমিনে তৈরি রাস্তাগুলো 6 মাসেই বেহাল হয়ে যায়। এতে একদিকে যেমন বাড়ে জনভোগান্তি, অন্যদিকে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। অবশেষে জামিনে মুক্তি পেলেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। মাদক মামলায় গ্রেফতারের প্রায় 1 মাস কারাগারে থাকার পর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিকে মাদক মামলায় পরীমণিকে 3 বার রিমান্ডে পাঠানোর ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে মনে করছেন হাইকোর্ট। নাইম আলজিকর প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত শর্ত সাপেক্ষে জামিন মেলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পরীমণিকে আনতে যান তার আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি ও পরীমণির খালু জসিমউদ্দিন। দাপ্তরিক কাজ শেষে কারাগার থেকে ঢাকাইয়া চলচ্চিত্রের এই নায়িকাকে নিয়ে বের হন তারা। চড়েন সাদা রঙের গাড়িতে। এ সময় গাড়ির সানরুফ খুলে বেরিয়ে আসেন পরীমণি। ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন, হাসেন মুক্তির হাসি। সেলফি তুলতেও দেখা যায় তাকে। গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও মেহেদি রাঙানো হাতে ছুড়ে দেন এক বার্তা, ডোন্ট লাভ মি বিচ। তবে কার জন্য এই বার্তা তা জানা যায়নি। এর আগে পরীমণির আইনজীবী কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। দীর্ঘদিন যাবৎ কারাগারে আছেন, ওনার একটা নিজস্ব লাইফস্টাইল আছে, সেখান থেকে কারাগারে অন্য ধরনের একটা লাইফস্টাইলে থাকার কারণে আগেই উনি শিখছিলেন। দীর্ঘদিন এই অবস্থায় থাকায় উনি কিছুটা শারীরিক মানসিকভাবে তো বিপর্যস্ত আছেন। এদিকে মাদক মামলায় পরীমণিকে 3 বার রিমান্ডে পাঠানোর ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে মনে করছেন হাইকোর্ট। পরীমণির রিমান্ডের বৈধতা প্রশ্নে স্বপ্রণোদিত রুল জারির আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই পর্যবেক্ষণ দেন। তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড এই সভ্য সমাজে চলতে পারে না, এরকম একটা মন্তব্য করেছে। 5 আগস্ট রাজধানীর বনানীর নিজ বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হন এই চিত্রনায়িকা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অনলাইন পোর্টাল ক্রাব নিউজ বিডি উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের এর উদ্বোধনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
বলেন, সমাজের সবকিছু আইন দিয়ে করা যায় না। বর্তমান বিশ্বের বহু দেশের সাথে মিলে অনলাইন ও আইপিটিভির অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাঙের ছাতার মতো কিছু অনলাইন ও আইপিটিভি আছে যারা মাথা ব্যথার কারণ হয়েছে। কিছু নির্দিষ্ট আইপিটিভি রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়ার কথাও জানান ডক্টর হাসান মাহমুদ। এবারে টুকরো খবর। পিস্তল, ম্যাগাজিন, গুলি ও 53 বোতল ফেন্সিডিল সহ নগর বদলগাছিতে এক মাদক কারবারিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই মাদক কারবারির কাছ থেকে প্রায় 3 লাখ টাকা জব্দ করে পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত রোগে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যুতে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়রা জানান, রোববার দুপুরে ঘিঘাট এলাকার আমজাদ হোসেন নামে এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুদিন পর একইভাবে আমজাদের ছেলে ও মা মারা যান। তবে এদের স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ইউএনও। বরিশালে এক পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। বুধবার বিকেলে নগরীর ফলপট্টি এলাকায় একটি ভবনে মাদকসেবীদের ধরতে গিয়ে লাঞ্ছনার শিকার হন কোতোয়ালি মডেল থানার কনস্টেবল সাগর হোসেন। ওই ভবন থেকে এর আগেও বেশ কয়েকজন মাদকসেবীকে আটক করে পুলিশ। কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী দিয়েছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। বুধবার বিকেলে হাসপাতালের পরিচালককে অক্সিজেন সিলিন্ডার, ফেস মাস্ক সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। সকাল 7টার সংবাদে আবারও স্বাগত। জিয়াউর রহমানকে জাতির পিতার খুনিদের প্রত্যক্ষ মদতদাতা উল্লেখ করে তার মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে করোনাকালে সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তথ্য প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফেরাতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় 4 নেতার খুনিদের বিচার কাজও অনেক দূরে গিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীরেন শিকদার ও আব্দুস সালাম মুর্শিদি। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে জামালপুর, টাঙ্গাইল, বগুড়া ও কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল কয়েক লাখ মানুষ পানিবন্দী। ঘরবাড়িতে পানি ওঠায় উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জমির ফসল তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 1 বছরে খুলনা থেকে হিমায়িত চিংড়ি ও সাদা মাছের রপ্তানি বেড়েছে 1.25 কোটি টাকার বেশি। রপ্তানির সঙ্গে বেড়েছে সার্বিক উৎপাদনও। করোনাকালে এই সাফল্যের পেছনে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও সরকারি প্রণোদনার ভূমিকা রয়েছে বলছেন মৎস্য কর্মকর্তারা। উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে মাছ চাষে বিপ্লবের আশা রপ্তানিকারকদের। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার মৎস্য সম্পদ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের তথ্য বলছে 2019-20 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে 29,540 মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে 2,359 কোটি টাকায়। পরের অর্থ বছরে 33,727 টন মাছ রপ্তানি হয়েছে 2,415 কোটি টাকায়। করোনা সংকটেও এই খাদ্যপণ্যের রপ্তানি বেড়েছে 1.25 কোটি টাকার বেশি। চিংড়ি ও সাদা মাছের চাষ এবং রপ্তানিতে বড় ভূমিকা রয়েছে খুলনার স্থানীয় মাছ চাষিদের। তারা বলছেন, মাছের খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে আরও বাড়বে উদ্যোগ। মৎস্য খাবারের যে প্রসেসটা সেটা অনেক ব্যয়বহুল হয়ে পড়তেছে বর্তমানে, আর করোনার জন্য আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের দিকে একটু লক্ষ্য করার জন্য।
মৎস্য কর্মকর্তারা এজন্য আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি সরকারের প্রণোদনাকে ট্রিগার হিসেবে মানছেন। মৎস্য অধিদপ্তরে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প, এনএটিভি প্রকল্প এবং ক্লাইমেট চেঞ্জ নামক একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের খুলনা জেলার যে 9টি উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলায় প্রায় 10 থেকে 20টি করে প্রদর্শনী খামার দেওয়া আছে। হিমায়িত খাদ্য রপ্তানির সঙ্গে জড়িতরা খুলনার উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। চিংড়ি এবং মাছকে আরো বেশি নজর দিতে পারি, আমরা যদি আরো বেশি সময় দিতে পারি, সরকারের কাছ থেকে যদি পলিসি প্ল্যানিং আমরা ভালো করে পাই, তাহলে কিন্তু এর উৎপাদন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণও করা সম্ভব হবে। শুধু রপ্তানিমুখী শিল্প নয়, দেশি অনেক বিলুপ্ত প্রায় মাছের উৎপাদন ক্ষেত্র হিসেবেও খুলনা এগিয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। প্রবাসীর খবর। মহামারীর তৃতীয় ধাপে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনায় আক্রান্ত হয়ে আনোয়ারুল আলম নামে এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অস্ট্রেলিয়াতে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে কোনো বাংলাদেশি মৃত্যু না হলেও এবার 3 জন বাংলাদেশি মারা গেছেন এবং প্রায় 20 জন আক্রান্ত হয়েছেন। ইতালিতে বুধবার থেকে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহন, রেস্তোরাঁ, জিমনেশিয়াম কিংবা স্টেডিয়াম সর্বত্রই গ্রিন পাস দেখাতে হবে। 2 ডোজ টিকা গ্রহণকারীরা এই গ্রিন পাস পাচ্ছেন। এদিকে গ্রিন পাসের বিরুদ্ধে ইতালির বিভিন্ন স্থানে নাগরিকরা বিক্ষোভ করছেন। ইতালি থেকে নাজমুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। ইতালিতে বুধবার থেকে বাধ্যতামূলক হয়েছে গ্রিন পাস। বাস, ট্রেন, বিমান, রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থানে প্রবেশের ক্ষেত্রে এই গ্রিন পাস দেখাতে হবে। টিকা গ্রহণের মাধ্যমে গ্রিন পাস সংগ্রহের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে চলাচলের জন্য আমি বাংলাদেশি যত প্রবাসী ভাই বোন ইতালিতে বসবাসরত আছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি দ্রুত ভ্যাকসিন গ্রহণ করুন এবং গ্রিন পাস সাথে রাখুন। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকাটা যথেষ্ট নয় বলেও গ্রিন পাস নিয়ে জারি করা হয়েছে নতুন অধ্যাদেশ। এ পর্যন্ত ইতালিতে 3,78,00,000 নাগরিককে টিকা প্রদান করা হয়েছে। তাই ইতালিতে গ্রিন পাস সংগ্রহের জন্য টিকা প্রদানে নাগরিকদের আগ্রহ বেড়েছে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও টিকা গ্রহণে উৎসাহ দেখা যাচ্ছে। ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের টিকা দেওয়ার হার অনেকটাই কম বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই প্রবাসীদের দ্রুত দ্বিতীয় ডোজ টিকা সংগ্রহ করে গ্রিন পাস সংগ্রহের জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দরা। ইতালিতে 1 সেপ্টেম্বর থেকে স্কুল, ইউনিভার্সিটি এবং বাস, ট্রাম, ট্রেন সহ সকল গণপরিবহনে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং প্রবাসী বাংলাদেশিরা যারা এখনো ভ্যাকসিন নেননি তারা অবশ্যই যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে গ্রিন পাস সংগ্রহ করুন। এদিকে গ্রিন পাস নিয়ে চলাচলের এই আইনের বিপক্ষে বুধবার ইতালির বিভিন্ন শহরে নাগরিকদের বিক্ষোভ করতে দেখা যায়। তাদের দাবি, গ্রিন পাস সাধারণ নাগরিকদের চলাচলের জন্য শুধু হয়রানিমূলক। তারা সরকারের কাছে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। নাহিদ জিহান, নিউজ 24। এবার খেলার খবর। আবারও জয় দিয়ে সিরিজ শুরু করো বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20 ম্যাচে এবার নিউজিল্যান্ডকে টাইগাররা হারিয়েছে 7 উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে মাত্র 7 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। মাত্র 61 রানের টার্গেট তাড়া করতে নেমে মোটেও বেগ পোহাতে হয়নি রিয়াদ বাহিনীর। 30 বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আর বল হাতে 2 উইকেট এবং ব্যাট হাতে 25 রান করে ম্যাচ সেরা হয়েছেন টি20 বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় টাইগারদের শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। ঠিক যেখান থেকে শেষ হয়েছিল অজিবথের রূপকথার রচনা, ঠিক সেখান থেকেই আবারও নতুন সিরিজ জয় দিয়ে শুরু করলো টিম টাইগার। শুধুমাত্র প্রতিপক্ষের জায়গায় এবার নিউজিল্যান্ড। দেরি হয়নি নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে রিয়াদ বাহিনীর প্রভাব বিস্তার করতে। টস হেরে ফিল্ডিং করতে নেমে ম্যাচের প্রথম ওভারই সাজঘরে অভিষিক্ত রাচিন রাবিন্দ্রা মেহেদির বলে। সাকিবও দেরি করেননি, নিজের প্রথম ওভারেই উইলকিংকে করেন বোল্ড। এরপর জোড়া আঘাত নাসুমের, কলিন ডি গ্র্যান্ড হোম ও টম ড্যান্ডেল সাজঘরে। স্কোরবোর্ডে 9 রান উঠতেই 4 উইকেট নেই সফরকারীদের।
এরপর অধিনায়ক টম লাথাম আর হেনরি নিকোলাসের 34 রানের জুটি। ম্যাচ শেষে এই দুই ব্যাটসম্যানই ছুঁতে পেরেছেন 2 অঙ্কের রান, দুজনেরই সংগ্রহ 18 করে। আর দুজনকে সাজঘরে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন সাইফুদ্দিন। এছাড়া বাকি দলের 9 ব্যাটসম্যানই ফিরেছেন 2 অঙ্কের রান স্পর্শ করার আগেই। এরপর 43 থেকে 60 এই 17 রানে ব্ল্যাক ক্যাপরা খুইয়েছে তাদের বাকি 6 উইকেট। দলের টেল এন্ডারদের গুটিয়ে দিতে মুস্তাফিজের 3 উইকেটের দিনে সাকিবের সংগ্রহ 2টি। মাত্র 61 রানের জবাবে ব্যাট করতে নেমে 9 হয়েছেন ব্যর্থ, দলীয় 1 রানেই ফিরেছেন সাজঘরে। লিটনকে নিয়ে ভাবার আগেই লিটন ছুড়ে দেন নিজের উইকেট। উইকেট বুঝে ব্যাট করে 33 বলে 25 রান তুলে নেন এই অলরাউন্ডার। দলীয় 37 রানে সাকিব যখন সাজঘরে ফিরেন তারপরের ব্রেক পেতে হয়নি টাইগার ব্যাটসম্যানদের। মুশফিক ও মাহমুদুল্লাহ দুজনই খেলেন দায়িত্বপূর্ণ ইনিংস। মুশফিকের ব্যাট থেকে আসে 16 রান আর অধিনায়ক রিয়াদ খেলেন 14 রানের ইনিংস। শেষ পর্যন্ত 30 বল আর 7 উইকেট হাতে রেখে 5 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তামিমুর রহমান, নিউজ 24। আগামী টি-20 বিশ্বকাপ খেলবেন না তামিম ইকবাল। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা অভিজ্ঞ ওপেনার বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করলেও সরে দাঁড়ালেন বিশ্বকাপ থেকে। নিজের ফেসবুক পেজে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তামিম ইকবাল নিজেই। বিস্তারিত পিঙ্কি সারোয়ারের রিপোর্টে। ফিরবেন ইনজুরি থেকে, খেলবেন টি-20 বিশ্বকাপ। লম্বা সময়ে নিজেকে সময় দিতে খেলছেন না নিউজিল্যান্ডের সাথে চলমান সিরিজও। তবুও সেই বিশ্ব মঞ্চ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দুপুরে ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তামিম। তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিনকে তিনি জানিয়ে দেন নিজের ভাবনা। লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে আমি ওনাদেরকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে। যেটা হলো আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। যে জিনিসটা আমার কাছে মেইন জিনিসটা যেটা ট্রিক করেছে এই ডিসিশন নিতে, উইচ ওয়াজ যেহেতু আমি লাস্ট প্রায় 15-16টা টি-20 খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার হবে তাদের প্রতি। বেশ কিছুদিন ধরে আলোচনায় ওয়ানডে অধিনায়ক। টি-20তে ব্যাটিং স্ট্রাইক নিয়ে ক্রিকেট ভক্তদের যে মন জয় করতে পারছেন না তা বিভিন্ন সংবাদ সম্মেলনেও তামিমের বক্তব্যতে প্রকাশ পেয়েছে। তবে এবার সেই টি-20 খেললেও খেলবেন না বিশ্বকাপ। তামিম কি তাহলে সিদ্ধান্তটা মনের দুঃখকে জয় করেই নিয়েছেন? যদি এর মধ্যেও কোনো খেলার সুযোগ থাকে, দেশের বাইরেও যদি কোনো টি-20 ফরম্যাট থাকে বা অন্য কোনো ফরম্যাট থাকে, আমি চেষ্টা করব খেলার। এদিকে তামিমের এই সিদ্ধান্ত ব্যক্তিগত হলেও জাতীয় দলের এই ওপেনারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার। এটা নিতান্ত তার ব্যক্তিগত এবং আমার মনে হয় ফেয়ার ডিসিশন ইন দ্য সেন্স যে যারা চেষ্টা করছে নিজেকে প্রতিষ্ঠিত করতে তাদেরকে সুযোগ দেওয়ার যে বড় একটা ব্যাপার, এটা আমি মনে করি একটা মহৎ তার উদ্যোগ এবং উদ্দেশ্য। গত বছর মার্চে সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টি-20 ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর নানা কারণে টি-20 জার্সিতে ফেরা হয়নি তামিম ইকবালের। পিঙ্কি সানোয়ার, নিউজ 24। তামিম ইকবালের টি-20 বিশ্বকাপ না খেলার ইস্যুটাই গুরুত্ব পেয়েছে বিসিবির শেষ বোর্ড সভায়। নিজে ঘোষণা দিয়ে সরে যাওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়নি বলে জানান বিসিবি সভাপতি। তামিমের সাথে দলের কারো দ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে না গেলেও সে বিষয়ে বোর্ড সভাপতি কিছুই জানেন না বলে জানান গণমাধ্যমে। এদিকে নির্বাচনকে সামনে রেখে 4 সদস্যের কমিশন গঠন করেছে বোর্ড। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটাই বিসিবির বর্তমান কমিটির শেষ বোর্ড সভা, যেখানে আলোচনায় প্রাধান্য পেয়েছে নির্বাচন কমিশন গঠন, কেন্দ্রীয় চুক্তি আর বিশ্বকাপ স্কোয়াড গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে, তবে সব ছাপিয়ে আলোচনায় তামিমের বিশ্বকাপ থেকে সরে যাওয়ার বিষয়টি পেয়েছে প্রাধান্য। সংবাদ মাধ্যমকে বোর্ড সভাপতি জানিয়েছেন তামিমের সিদ্ধান্তটি তার ব্যক্তিগত। তার সিদ্ধান্ত জানার পর তাকে রাখাই হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। সাথে দলের কোনো এক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে তামিমের মনোমালিন্যের বিষয়টি একেবারে উড়িয়ে দেননি নাজমুল হাসান পাপন।
কেন খেলছে না এর বাইরে আরো কোনো কাহিনী আছে কি না থাকতে পারে, বাট জানি না। আমি মনে করি এই সিদ্ধান্তটা সে নিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি ডেফিনেটলি ও আমাদের ফার্স্ট চয়েস। এই বিশ্বকাপেও ছিল, কিন্তু আজকে এই ঘটনার পরে এখন এই স্কোয়াডে নেই। চলতি বছরই বিসিবির নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে 4 সদস্যের কমিশন। এবারের নির্বাচনে ভিন্নতা আনার পাশাপাশি নতুনদের বোর্ডে নিয়ে আসার পরিকল্পনা নাজমুল হাসান পাপনের। যাকে মানুষ পছন্দ করে সেই আসুক। গতানুগতিকভাবে যেভাবে হয়ে আসছে ইলেকশনগুলা, সেটার থেকে বেরোর একটা চিন্তা ভাবনা আমি করছি। সো নতুন মুখ, নতুন আইডিয়াস এনকারেজ আমি মনে করি আসা উচিত পড়বে। নিজে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে কৌশলী পাপন, আমি বলছি না যে এটা আমার ভালো লাগে না, আই রিয়েলি এনজয় ইট, কিন্তু এই ফুল টাইমটা দেওয়া, সামনে দেওয়াটাও আমার জন্য প্রায় অসম্ভব। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।